তে আমার বিবাহিতা স্ত্রী, যার উপর আমার পূর্ণ অধিকার আছে। 3 নম্বর হুকটাও খুলে ফেললাম। ও যেন ব্যথা না পায় তাই প্রথমবার খুব আলতো করে ওর বুকে আমার ঠোঁট ছোঁয়ালাম। আমার ঠোঁটের প্রথম স্পর্শ পেতেই তে কেঁপে উঠলো। অজান্তে আমার চুলে ওর হাত চলে গেল। ওর ওই নরম বুকে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। টের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠলো। ও যেন এক নতুন অনুভূতির জগতে হারিয়ে যাচ্ছিল। আমি আর সহ্য করতে পারছি না। জান, প্লিজ একটু সহ্য করো, প্লিজ। আর কিছু করবেন না, আমার খুব পেইন হচ্ছে। আই এম সরি জান, আমি নিজেকে আর সামলাতে পারছি না। দেখানোর জন্য কি নিজেকে আমার কাছে সঁপে দিতে হয়? তুমি তো আমার আষ্টে পিষ্টে জড়ানো বউ। তুমি কি এখনো বোঝো না আমি তোমাকে কতটা নেশার মতো চাই? এখন চুপচাপ সহ্য করো, কারণ আজ রাতে আমি তোমাকে শান্তিতে ঘুমাতে দেব না। আমি আবারও ওর ঠোঁটে ডুবে গেলাম। এবার আর রাগ দাপট নেই, এবার আছে এক আদিম তীব্রতা। আমার হাত দুটো ওর শাড়ির ভাঁজে হারিয়ে গেল। তের নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুত হচ্ছে। ওর আঁচলটা কখন যে মেঝেতে পড়ে গেছে ও নিজেও জানে না। আমি ওকে একদম নিজের গভীরে টেনে নিলাম, যেন আমাদের মাঝে কোনো দেওয়াল আর অবশিষ্ট না থাকে। ওর প্রতিটি কানের আওয়াজ যেন আমার প্রতিটি অঙ্গে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিচ্ছে। শুধু আমার শার্টের বোতামগুলো খামচে ধরে আমার বুকের ভেতর নিজেকে আরো গভীরভাবে মিশিয়ে দিল। হারিয়ে গেলাম এক অজানা ভালোবাসায়। কিন্তু আপনারা যা ভাবছেন আমি তো সেটা করিনি। ওকে সেই গভীর ভালোবাসা দেইনি। আমি যেহেতু নিজেকে কথা দিয়েছি, তাই 18 বছর না হওয়া পর্যন্ত আমি আমার পিচি বউকে ওভাবে ছুঁয়ে দিচ্ছি না। ঘুম থেকে উঠে দেখলাম তে আগে উঠে পড়েছে। আজ ওর কলেজ, তাই হয়তো আগে উঠে পড়েছে। এই যে মিস্টার, ঘুম ভাঙলো আপনার? সে কখন থেকে অপেক্ষা করছি। তাহলে আমাকে ডাকলে না কেন? আপনি কি সুন্দর ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকতে মন চাইল না। ঘুমানো অবস্থায় না আপনাকে অনেক সুন্দর লাগে। আমি হেসে দিলাম। তে ভুরু কুচকালো। তে ভাবছে সত্যিই তো বললাম, এখানে হাসার কি আছে? বদলো তাই? কিছু করতে ইচ্ছে করছে? মানে মানে কিছু মিছু করতে ইচ্ছে করছে। মানে মানে কিস করতে ইচ্ছে করছে। বলতেই মুহূর্তের মধ্যেই তে লজ্জা পেয়ে গেল। দৌড় দিবে তার আগে জড়িয়ে ধরলাম বিছানায় থাকা অবস্থায়। তে আমার বুকে এসে পড়লো। ইস, কি করছেন, ছাড়ুন না। তে চোখ দুটো বুঝে এলো এক গভীর আবেশে, আর আমি আমার পরম তৃপ্তিতে ওর এই লালচে ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। সকালের রোদের আলোটা আমাদের উপর এসে পড়লো, আর আমাদের চারপাশটা আবারও এক মায়াবী ভালোবাসা চাদরে ঢাকা পড়ে গেল। ঠোঁটে সে আলতো ছোঁয়াটা ধীরে ধীরে এক গভীর তৃষ্ণার্ত চুমনে রূপ নিল। তে আমার গলার দুপাশে ও নরম হাত দুটো জড়িয়ে ধরে আমাকে আরো কাছে টেনে নিল। ও নিঃশ্বাস নিতে পারছিল না, তবু আমাকে ছেড়ে দেওয়ার কোনো চেষ্টাই করলো না। ভালোবাসার এই তীব্রতায় আমি ওর গলার এক পাশে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। সেখানে আলতো করে একটা কামড় বসিয়ে দিতেই ও শিউরে উঠল। আমার দেওয়া সেই ভালোবাসার চিহ্নটা ওর ফর্সা গলা একটা গাঢ় লাল দাগ হয়ে ফুটে রইল। বেশ কিছুক্ষণ পর যখন আমাদের ঘুর কাটলো, তে লজ্জা লাল হয়ে তাড়াহুড়ো করে নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের দিকে গেলাম। ডাইনিং এ আম্মু টেবিল গোছাচ্ছিল। তে আমার হাতে চায়ের কাপটা দিতে দিতে বলল, মা আপনার চা নিন, আর সকালে নাস্তায় কি কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। আরে মা, তুই এত সকালে উঠেছিস কেন? শরীর ঠিক আছে তো? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? আম্মু কথা বলতে বলতেই তের দিকে একটু এগিয়ে এলেন। ঠিক তখনই তের শাড়ির আঁচলটা কাঁধ থেকে একটু সরে গেলে ওর গলার ওই গাঢ় লাল দাগটা আম্মুর চোখে পড়ে গেল। আম্মু প্রথমে একটু ভুরু কুঁচকে তাকালেন, ঠিক বুঝতে পারলো না, ভাবলো কোনো পোকা কামড় দিয়েছে কিনা। কিন্তু পরক্ষণে যখন আমার আর তের দিকে একসাথে তাকালেন, আম্মু ঠোঁটে কোন একটা দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। উনি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। জিন তের মাথায় হাত বুলিয়ে মুচকে এসে বলল, না মা, তোর আজ কিছু করা লাগবে না, তোকে রান্না করতে হবে না। তুই বরং এক কাজ কর, উপরে জিমিনের রুমে যা, ও একা একা বসে আছে, ওর সাথে গিয়ে একটু গল্প কর। কেন মা, আমি তো কাজ করতে পারবো। আমি বলছি তো আজ তোকে কিছু করতে হবে না, তুই জিমিনের কাছে যা। টিয়ার কোনো কথা না বলে ওখান থেকে এক ছুটে সিঁড়ি দিয়ে উপরে জিমিন ভাবির রুমের দিকে চলে গেল। আমি টেবিল থেকে আমুর ওই কাণ্ড দেখে এসে ফেললাম। তে যখন জিমিন ভাবির রুমে ঢুকলো তখন ও হাঁপাচ্ছে, ওর গাল দুটো লজ্জায় টমেটো মতো লাল হয়ে আছে। তে উপরে গিয়ে দেখে জিমি নিজের ঘর গোছাচ্ছে। তেকে ভাবে ঢুকতে দেখে অবাক হলো। কি হয়েছে তে, তুমি এভাবে দৌড় দিয়ে আসলে যে, আর মুখ চোখ এত লাল কেন? আমার দেবর কি সকাল সকাল আবার কোনো কাণ্ড করেছে? তে ভাবির পাশে ধপ করে বসে ওনা দিয়ে মুখ ঢাকতে ঢাকতে বলল, ধুর ভাবি, কি যে বলো না, মা মনে হয় সবকিছু বুঝে গেছেন। আমাকে একটু আগে বলে যে তোমার কাছে গিয়ে বসে থাকতে। ইস, আমার কি যে লজ্জা করছে। মা বুঝে গেছেন মানে? কি বুঝেছেন? জানি না ভাবি, মা যেন কেমন কেমন করে তাকাচ্ছিল। জিমিন তের দিকে ভালো করে লক্ষ্য করলো। জিমিন তো আর জিনের মতো আনকড়া নয়, ও এক নজরে আসল ঘটনা ধরে ফেললো।
ওতে শাড়ির আঁচলটা একটু সরাতেই তের গলার সেই লাল গাঢ় লাভ বাইটটা স্পষ্ট ফুটে উঠল। জিমিন চোখ বড় বড় করে কান ফাটানো এক হাসি দিয়ে বলল, ওরে বাবারে, এটা কি দেখছি আমি? দেখি দেখি ভালো করে দেখি তো, এটা কিসের দাগ শুনি? আমার লাজুক দেবর তো দেখছি রাতে আর সকালে মিলে তোকে একেবারে তুলোধনা করে ছেড়েছে, তাই না? ফের লজ্জায় 2 হাতে মুখ ঢেকে ফেললো। ভাবি প্লিজ হেসো না, আমার বড্ড লজ্জা করছে। উনি না উনি না বড্ড বাজে। কাল রাতে ভাই আসার পর আমি যখন রুমে গেলাম, উনি ঘুমানোর ভান করেছিলেন। তারপর তারপর জিমিন উৎসুক হয়ে তের হাত দুটো মুখ থেকে সরিয়ে দিয়ে বলল, তারপর কি হলো? হ্যাঁ এই বলো না। জেকে অফিসে চলে গেছে আর সুগাও কিন্তু অফিসে। এখন এই ঘরে কেউ নেই, তুমি আমাকে বলতে পারো কি কি হলো তোমাদের মধ্যে? তে নিচু স্বরে লজ্জায় জড়ানো গলায় বলল, তারপর আমি যখন ওনার পাশে শুলাম, উনি হঠাৎ আমাকে একদম শক্ত করে ওনার বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমি ওনাকে রাগানোর জন্য বলেছিলাম যে উনি আদর না করলে কি বাইরের কোনো ছেলে এসে আদর করবে? ব্যাস, ওই কথাগুলো শুনে আমার উপর রাগ হয়ে গেল। আমাকে বিছানার সাথে চেপে ধরে এমন পাগলের মতো কিস করছিলেন, আমার বড্ড লাগছিল ভাবি, কিন্তু আমার খুব ভালোও লাগছিল। জিমিন তাচ্ছিল্য সুরে হাসলো। বাহ, আমার দেবর দেখছি মারাত্মক পসেসিভ। তারপর কি হলো? তারপরে সকাল উনি যখন ঘুম থেকে উঠলেন, ওনাকে ঘুমানো অবস্থায় সুন্দর লাগছিল। এটা বলাতে উনি আমাকে খেপাতে লাগলেন। আমি যেই দৌড়ে পালাতে গেলাম, উনি বিছানা থেকে টেনে ওনার বুকের উপর ফেলে দিলেন। তারপর আবার আমার গলায়। ইস ভাবি, উনি বড্ড দুষ্ট হয়ে গেছেন। আমার সারা শরীর এখনো কাঁপছে। ওরে আমার পিচ্ছি যা, তোমাকে কাল রাতেই টিপস দিয়েছিলাম, কিন্তু জেগে তো দেখছি আমার টিপসের উপরে 10 কদম এগিয়ে। শোনোতে, পুরুষ মানুষ যখন একটা মেয়েকে পজিটিভনেস দেখায়, তখন বুঝবে সে ওই মেয়েটার প্রেমে হাওয়াডুবো খাচ্ছে। জেগে তোমাকে অনেক ভালোবাসে, তাই তো তোমার মুখে অন্য কোনো ছেলের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। ভাবি, তুমি কি সত্যি বলছো উনি সত্যি আমাকে ভালোবাসেন? এর চেয়েও বেশি বাসে। তুমি শুধু জেগে এই ভালোবাসাটা আগলে রেখো। আর শোনো, এখন একটু আয়নার সামনে গিয়ে গলাটা ঢাকো, নয়তো বাবা সুগাউর অফিস থেকে ফিরলে তোমাকে দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তেজমিনের ঘর থেকে এসে নিজের ঘরে বসে আয়নার সামনে চুল বাঁধছিল আর ভাবছিল, ইস উনি যদি আরেকটু সময় থাকতেন। হঠাৎ দুটো শক্ত হাত পেছন থেকে এসে ওর কোমর জড়িয়ে ধরলো। তে শিউরে উঠতেই ওপার থেকে ভেসে এলো সেই চেনা পুরুষের কণ্ঠস্বর। জেকেতের কাঁধে চিবুক রেখে ফিসফিস করে বলল, কি ভাবা হচ্ছে আমার পিচ্ছি বউটার? আরে আপনি অফিসে যাওয়ার জন্য বের হলেন? জেকে ওর কানে ঠোঁট ছুঁয়ে বাঁকা এসে বলল, ফোনটা ফেলে গিয়েছিলাম, কিন্তু রুমে ঢুকে আমার পিচ্ছি মারমেটাকে দেখে ফোনের কথাই তো ভুলে গিয়েছি। হয়েছে, আর ঢং করতে হবে না, এখন ছাড়ুন, আর অফিসে যান, দেরি হয়ে যাচ্ছে। আর একটু তাড়াতাড়ি ফিরবেন, ঠিক আছে? জেকেতের গালে আলতো করে নিজের ঠোঁট ডুবিয়ে একটা মায়াবী চুমু দিল। যাচ্ছি তো, তবে মনের একটা অংশ তো তোমার কাছেই রেখে গেলাম। জেকে ফোনটা নিয়ে দ্রুত বেরিয়ে গেল। আর তে আলতো করে গালটা ছুঁয়ে দরজার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। ঘরের কাজ শেষ করে তাই কেমন যেন খালি খালি লাগছিল। কাল রাতে আর আজকে সকালে জেকের ওই উন্মাদ ভালোবাসার স্পর্শ, তার তীব্র পজিটিভনেস ওর মনে এক অদ্ভুত আকুলতা তৈরি করে দিচ্ছে। ভীষণ মিস করছিল লোকটাকে। শরীরটাও আর জ্বরের কারণে একটু মেজমেজে হয়ে আছে, তাই কলেজেও যেতে পারেনি। বারান্দার জানালার পাশে মুখ গোমরা করে বসেছিল তে। ঠিক তখনই রুমের মধ্যে ঢুকলো তের শাশুড়ি। জিন তেকে ওভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই তের শাশুড়ি কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। কি হয়েছে আমার পিচ্ছি আমটার? মন খারাপ? তে মাথা নাড়ালো। কেন, কি হয়েছে? আজকে শরীরটাও খারাপ লাগছিল, তাই কলেজেও যায়নি। আর উনিও তো অফিসে চলে গিয়েছেন। আমার কিছুই ভালো লাগছে না মা। তাই এত মন খারাপ হলে আমার রুমে যেতিস, গল্প করতাম। আমি যেতাম, কিন্তু ওনাকে ছাড়া না আমার কিছুই ভালো লাগছে না মা। জিন মনে মনে হাসলো। মেয়েটা সত্যি পিছিয়ে রয়ে গেল। কথা বলতে ইচ্ছে করছে? তাহলে কল কর। উনি যদি কাজে ব্যস্ত থাকেন, অকারণে ডিস্টার্ব করা কি ঠিক হবে? আরে আগে কল তো কর। আমি রুমে যাচ্ছি, তুই কথা বলে আয়। শাশুড়ি মা রুম থেকে বের হতে তে হাতে ফোনটা নিয়ে জেকে কল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ করার শব্দ এলো। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে এক অজানা মেয়ের কণ্ঠ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তের মুখের হাসিটা এক মুহূর্তেই মিলে গেল। আপনি কি বলছেন? আমি জেকে স্যারের পিএ লিসা বলছি। আচ্ছা, উনি কোথায়, মানে জেকে কোথায়? স্যারটা একটি ইম্পর্টেন্ট মিটিংয়ে আছেন, ফোন আমার কাছেই রেখে গিয়েছেন। ও আচ্ছা, মিটিং থেকে আসতে বলবেন যে তে কল করেছিল।
আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু আপনি স্যারের কি হন? আহ, আমি আমি কেউ না। কথা বলে ঝট করে ফোনটা কেটে দিল তে। মিটিং শেষ করে জেকে পার্সোনাল কেবিনে এসে বসলো। খুব ক্লান্ত লাগছিল ওর। ঠিক তখনই হাতে ফোন নিয়ে রুমে ঢুকলো লিসা। লিসা হচ্ছে জেকের কলেজ ফ্রেন্ড এবং বর্তমানে ওর পিএ। স্যার এই নিন, আপনার কল এসেছিল। আরে রাখ তোর স্যার, তোকে বলেছে না এসব স্যারটার বলে আমাকে ডাকবি না। ওকে ওকে, সরি বাবা। শোন, তোর একতে ফোন করেছিল, জিজ্ঞাসা করলাম কি হয় তোর, এক কথায় বলে দিল কেউ না। মোবাইল হাতে নিয়ে দেখলাম তে কল করেছিল। রাগে শরীর জ্বলছে। আমি ওর কিছুই হই না, আর ও আমার কিছু হয় না। আজ দেখাচ্ছি মজা বাসায় ফিরে। পশ্চাৎ আমি নাকি ওর কেউ হই না। বাসায় ফিরলাম, কলিং বেল টিপতেই দরজা খুলতে। আজও শাড়ি পরেছে। অবশ্যই আগের দিন থেকে আজ একটু বেশি সুন্দর লাগছে। মনে হয় আম্মু শাড়ি পরিয়ে দিয়েছে। আমি তাকালাম না, না তাকিয়ে ঢুকলাম বাসায়। তে অবাক হয়ে গেল, সাথে খারাপও লাগলো। তে ভাবছে কি ব্যাপার, আজ উনি আমার দিকে তাকালেন না কেন, কথাও বললেন না। আপনার কি মন খারাপ? আমি কিছু না বলে উপরে উঠে গেলাম। রুমে এসে জামা কাপড় পাল্টে নিলাম। রাগ এখনো রয়ে গেছে। কি ভাবে কি মেয়েটা, এত সহজ সবকিছু। আমি ওর পিছু পিছু ঘুরবো আর ও আমাকে এভাবে পর ভাববে। তে কান্না পাচ্ছে খুব, গাল দিয়ে টুপ করে পানি পড়লো। তে রুমে এসে আমাকে বলল, আপনার কি হয়েছে, মন খারাপ কেন আপনার? আমি কোনো কথা বললাম না। কাপড় পাল্টে টাওয়াল হাতে নিলাম শাওয়ার নেওয়ার জন্য। কি হলো, কথা বলছেন না কেন আপনি? আমি কোনো কথা না বলেই ওয়াশরুমে ঢুকে পড়লাম। তে খুব কষ্ট পেল, হো হো করে কেঁদে উঠলো। দৌড়ে রুমে থেকে বেরিয়ে পড়লো। সোজা তার শাশুড়ি মার রুমে গেল। মিসেস জিন তখন বসেছিলেন বিছানায়। তে গিয়ে শুয়ে পড়লো কোলে মাথা রেখে। কান্না করতে লাগলো খুব। মিসেস জিন অবাক হয়ে গেলেন তের কাণ্ড দেখে। কি হয়েছে তে? তে কাঁদতেই থাকলো। মাকে বল কি হয়েছে। মা, উনি না আমার সাথে কথা বলছেন না। এত কষ্ট করে সাজলাম, উনি আমার দিকে তাকিয়েও দেখলো না। কি বলছি, যে কি এসব করেছে? হ্যাঁ মা, আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাকে এড়িয়ে চলছেন। আমার খুব কষ্ট হচ্ছে মা। কাঁদতে কাঁদতে বললো তে। তারপর উঠে বসলো। এভাবে কাঁদতে নি মা, হয়তো জেকে রেগে আছে, কিন্তু আমি তো কিছুই করিনি। নিশ্চয়ই কিছু করেছি, সত্যি বলছি মা, আমি কিচ্ছু করিনি। আমি তো জানি তুই আমার লক্ষ্মী নেই, কিন্তু তুই হয়তো নিশ্চয়ই জেকে রাগিয়ে দিয়েছিস। তাই বলে আমার সাথে কথা বলবেন না উনি, এড়িয়ে চলবেন আমাকে। উনি কি জানেন না ওনাকে ছাড়া আমি থাকতে পারি না? হয়েছে হয়েছে, এখন আর খাটতে হবে না, এখন যা রুমে যা। কিন্তু উনি তো আবার আমার সাথে কথা বলবেন না। তাই বলে কি পিছু ছেড়ে দিবি? যা, জানার চেষ্টা কর ও কেন রেগে আছে। একদম পিছু ছাড়বি না, জানার আগ পর্যন্ত, বুঝলি? তে রুমে এলো। তেকে রুমে আসতে দেখে আমি মুখ ঘুরিয়ে নিলাম, শরীর মুছতে লাগলাম। তের দিকে তাকিয়ে দেখলাম না, চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। সমস্যা কি তোমার, এভাবে তাকিয়ে আছো কেন? ভুরু কুচকে রাগ মিশ্রিত কণ্ঠে বললাম। আমার রাগ করে বলা কথাটা অনেক কষ্টে হজম করলো তে। তে সত্যি খুব কান্না পাচ্ছে। আমার কি দোষ? এমনিতেই তো ওনাকে আমি ভালোবাসি, তার উপর ওনার লোম ভর্তি বুক দেখলেই তো আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আচ্ছা দেখুন না আমাকে কেমন লাগছে। তে কিছু খুঁজে পাচ্ছিল না বলার জন্য, তাই এটা দিয়েই শুরু করলো। কেমন লাগছে মানে? প্রতিদিন যেমন লাগে তেমনই লাগছে। কথাগুলো বিরক্ত হয়ে বললাম। তে মেনে নিতে কষ্ট হচ্ছে যে কেউ সাথে খারাপ ব্যবহার করছে, কঠিন করে কথা বলছে। তে সবে অভ্যস্ত না, তাই তো কেঁদেই দিল। আপনি এরকম করছেন কেন আমার সাথে? কেমন করেছি? অফিস থেকে আসার পর থেকে আমার সাথে ভালো করে কথা বলছেন না। আগে তো এসে আমাকে জড়িয়ে ধরতেন, আমাকে শাড়িতে কেমন লাগে সেটা আপনি সুন্দর করে বর্ণনা দিতেন। তো এখন কি করতে হবে? তোমাকে জড়িয়ে ধরতে হবে, তারপর তোমার গুণগান গাইতে হবে? রাগ দেখিয়ে বললাম। আপনার কি হয়েছে, এমন কেন করছেন? তে আমার পাশে এসে দাঁড়ালো। আমার কিছুই হয়নি। তাহলে এমন করছেন কেন? দেখো আমার লেট হচ্ছে, আমি বাইরে যাব। এসব আজারে কথা বলে টাইম ওয়েস্ট করে আমার লাভ নেই। শার্ট পড়তে পড়তে বললাম। তে ঠায় দাঁড়িয়ে রইলো, কোনো কথা বলছে না। আয়নার দিকে তাকিয়ে দেখলাম তে মুখ ফুলিয়ে কাঁদছে। দেখে মনে হচ্ছে প্রচন্ড কান্না পাচ্ছে। আমার খুব খারাপ লাগছে, কিন্তু গলে গেলে চলবে না। এই মেয়েকে একটা শিক্ষা দিতেই হবে। আমি হাত ঘড়ি পরে চুল ঠিক করে নিলাম। তে সামনে দিয়ে বেরোতে যাব, ঠিক তখনই তে আমাকে জড়িয়ে ধরলো। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তে ছাড়ছেই না। জোর করে জড়িয়ে ধরে ভো ভো করে কাঁদছে। আরে কি হলো তোমার? আপনি এমন কেন করছেন আমার সাথে? আপনার এমন ব্যবহার খুব কষ্ট হচ্ছে আমার। আপনি কি জানেন না যে আমি আপনার অবহেলায় নয়, ভালোবাসায় অভ্যস্ত। আপনি আমাকে অবহেলা করবেন না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। এর কথা শুনে আমার খুব খারাপ লাগলো। খুব কষ্ট পেয়েছে মেয়েটা, উপযুক্ত শাস্তি হয়েছে। বলুন না, আর কষ্ট দিবেন না আমাকে। আমার সাথে কথা বলুন প্লিজ। তাহলে আমাকে কষ্ট দাও কেন তুমি? আমাকে কষ্ট দেওয়ার সময় তোমার মনে থাকে না? তে বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। আমি কখন কষ্ট দিলাম আপনাকে? কেন মনে নেই? না তো,
আমার তো মনে পড়ছে না আমি কেন আপনাকে কষ্ট দিতে যাব। তাহলে ফোনে আমার পিয়াকে কেন বলে যে তুমি আমার কিছু হও না? তের মনে পড়লো দুপুরের কথা। তাহলে এই জন্যই রেগে আছেন উনি? এই এতটুকু কথার জন্য এত কষ্ট পেয়েছেন উনি? সরি, আমি বুঝতে পারিনি আপনি কষ্ট পাবেন। জড়িয়ে ধরে বলল তে। এখন বলো, তুমি আমার কি হও? আমি আপনার বউ হই। আর আপনি আমার বুড়ো হ্যান্ডসাম জামাই। তাহলে তখন বলে কেন যে আমি তোমার কেউ হই না? আমি তো বুঝিনি আপনি কষ্ট পাবেন। আমি ভেবেছিলাম ওই মেয়েটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে। যদি বলি আমি তোমার বউ, তাহলে আপনাদের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়। হোয়াট ডু ইউ মেতে? সরি, আপনি রেগে যাবেন না প্লিজ। এই বিশ্বাস করো তুমি আমাকে। আর তোমার স্বামীর সাথে যদি অন্য কোনো মেয়ের সম্পর্ক থাকে, তুমি সেটা মেনে নেবে? তুমি জেলাস হবে না? আমি তো ওই মেয়েকে কুচি কুচি করে কেটে ফেলবো। আপনি শুধু আমার স্বামী, আপনি শুধু আমাকেই ভালোবাসবেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তে। আসলে আমি ভেবেছিলাম যে আপনি মনে হয় অফিসের কাউকে আমাদের বিয়ের কথা জানাননি। আমি যদি বলি আমি আপনার বউ হই, তাহলে যদি সমস্যা হয়, তাই বলিনি। মানে সমস্যা হবে মানে? আচ্ছা বাদ দিন না, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা করা যায়, তবে শাস্তি স্বরূপ কিছু দিতে হবে আমাকে। কি দিতে হবে আপনাকে? আমাকে একটা আব্বা দিতে হবে। ওকে। পা উঁচু করে আমার গলা নামিয়ে গালে চুমু দিল। এখন হয়েছে? না হয়নি। আর কি করতে হবে? এখন তোমাকে বলতে হবে যে তুমি আমার স্ত্রী। কাকে বলতে হবে? আমার পিএকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোন দিন। আমি লিসার নাম্বারটা বের করে তের হাতে মোবাইলটা দিলাম। আসসালামু আলাইকুম, আমাকে চিনতে পেরেছেন? ওই যে অফিস টাইমে আমি ফোন দিয়েছিলাম, তারপরে আপনার স্যারের কথা জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, চিনতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন, আমি হচ্ছে আপনার স্যারের বউ হই। বুঝতে পেরেছেন? মানে? অবাক হয়ে বলল লিসা। মানে আমি হচ্ছে জেকের বউ, আপনার স্যারের বউ। জেকে বিবাহিত? হ্যাঁ। কেন বিশ্বাস হচ্ছে না? ওয়েট 1 মিনিট। কল কেটে দিল তে। আমার দিকে তাকিয়ে বলল, আপনি একটু নিচু হন তো। কেন? আরে হন না। আমি নিচু হতেই আমার গলা জড়িয়ে ধরে গালে পাপড়ি দিয়ে সেটা ক্যামেরা বন্দি করলো তে। তারপর ফোনে কি সব করতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তের দিকে। ফোনের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তে ফটোটা লিসাকে সেন্ড করছে। এই কি করলে এটা? কেন? ওই শাকচুনি তো বিশ্বাসই করছিল না যে আমি আপনার বউ। এখন পিক সেন্ড করলাম, এখন নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি আপনার বউ। আমি হাসবো নাকি কাঁদবো? হো হো করে হেসে দিলাম, সাথে তেও হেসে দিল। আচ্ছা ঠিক আছে, এখন শার্টটা খুলুন তো। এই কথাটা বলতেই আমি লাফিয়ে উঠলাম। মানে? মানে কি আবার? খুলতে বলেছি খুলবেন। আমি শার্ট কেন খুলবো? আসলে আমার খুব ইচ্ছে করছে আপনার ওই লোমপ্রশস্ত বুকটা দেখতে, একবার ছুঁয়ে দিতে। আমি চোখ বড় বড় করে তাকালাম তের দিকে। তে ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার দিকে। জান, আমি তো এখন বাইরে যাব, রাতে দেখে নিও কেমন? আমি এখনই দেখতে চাই। পরে দেখলে হয় না জান? নো নেভার, আমি এখন দেখতে চাই। তে জেদ ধরে বসলো। কি আর করার, শার্ট খুলে স্যান্ডো গেঞ্জিটাও খুলে ফেললাম। তে এগিয়ে আসলো আমার দিকে, নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে আমার বুকের দিকে। এই শুধু তাকিয়েই থাকবে, অন্য কিছু করবে না? জানি না কেন তখন আমার লজ্জা লাগেনি। তে একটু একটু করে এগিয়ে এলো আমার দিকে, বুকে হাত বোলাতে লাগলো। আমি তাকিয়ে দেখছি আমার পিচ্ছি বউটার দিকে। দিন দিন বেশ রোমান্টিক আর পাকনা হয়ে যাচ্ছে। তে বুক হাতাতে হাতাতে হঠাৎ করে চুমু দিয়ে বসলো। ঘটনা দ্রুত আমি আশ্চর্য হয়ে গেলাম, বুঝতে পারিনি তে এমন করবে। তে ভাবছে, হায় হায়, এ কি করে বসলাম আমি? বুঝতেই পারিনি এমন কিছু করে ফেলবো। আর আমি বুঝবো কি করে? আমি তো ওনার উপর নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, ঘোর লেগে গিয়েছিল আমার। এখন ওনার দিকে তাকাবো কি করে? আমি তাকিয়ে দেখলাম তে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, গাল দুটো রক্তিম হয়ে গেছে। তে দৌড় দিবে তার আগে আমি হাত ধরে নিলাম, টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম, কোমর জড়িয়ে ধরে রাখলাম। তাকিয়েই থাকলাম তের দিকে। কি করছেন? ছাড়ুন না। ছাড়বো কেন? ছাড়ুন না, কেউ চলে আসবে, আসুক না, তাতে আমার কি? তের ঘায়ের দিকে মুখ এগিয়ে নিলাম, বাম কাঁধে চুমু এগিয়ে দিলাম। তে কেঁপে উঠলো, নিঃশ্বাস ঘন হয়ে আসলো তের। জান, একটু আগে যেটা করলে সেটা আবার করো না প্লিজ। কি করব? কেন মনে নেই একটু আগে কি করেছিলে? তের একটু আগের কথা মনে পড়লো। উনি বুকে চুমু দেওয়ার কথা বলছেন না তো? ইস, কি লজ্জা করছে আমার। কি হলো, মনে নেই? আমি কি তোমাকে প্র্যাকটিক্যাল মনে করিয়ে দেব যে তুমি আমার কোথায় কিস করেছিলে? আমি তো ওনার বুকে কিস করেছিলাম। উনিও কি এখন আমার বুকে কিস করবে? না 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 না, আমি আসলে পারবো না। তে নাকি নাক ঘষে বললাম, কেন? আগে তো ঠিকই পেরেছিলে। আগে তো আমি এমনি করে ফেলেছিলাম, তোমার নিজের ইচ্ছেতে করনি? না। হ্যাঁ মানে, না না মানে হ্যাঁ। হয়েছে হয়েছে, বলতে হবে না, বুঝে গেছি আমি। তা আমার বুকে কি এমন আছে যে তুমি দেখার জন্য এত উতলা হয়ে পড়েছো? জানি না কি দেখেছি। বলো না জান, কি দেখেছো?
কোমর ধরে আরেকটু নিজের কাছে নিয়ে এসে শক্ত করে ধরলাম। আমার বুকে ঘুমাতে কিস করতে তোমার ভালো লাগে? কোনো কথা বলো না। আমি দেখে ঘুরিয়ে নিলাম, আলতো করে কোমর জড়িয়ে ধরলাম, ঘাড়ে মুখ গুজে দিলাম, কানের লতিতে কামড় দিলাম আস্তে করে। নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাচ্ছিল, নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। টের চুলে সে অবিত সুঘ্রাণে তে হাত পা শক্ত করে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরে ধীরেম ধীরেম করে হাতুড়ি পেটাচ্ছে তেল। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না, আবার আমার স্পর্শের অনুভূতিতে সরেও যেতে পারছে না। ফোনটা বেজে উঠতেই আমরা দুজনেই যেন বাস্তবে ফিরে এলাম। আমার হাত দুটো আলতো হয়ে আসতেই তে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় বসে রইলাম। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কি করছিলাম এটা আমি? এতটা কন্ট্রোললেস কিভাবে হতে পারি আমি? একবার মনে পড়লো না তের কথা। ও তো এখনো কত ছোট, অবুঝ, পড়াশোনা করছে, ওর কত স্বপ্ন বাকি। আর আমি উফ। অন্যদিকে তে এক ছুটে জিনের রুমে চলে যায়, গিয়ে শাশুড়ি করে মাথা রাখে। ওর ঠোঁটের কোণে অজান্তেই মিষ্টি হাসি ফুটে উঠলো। কি রে, কি হয়েছে? জানো মা, কি হয়েছে আজ? উনি আমাকে আরে হয়েছে, আর বলতে হবে না। এত পিছিয়ে কিভাবে হতে পারিস তুই? মানে মানে বুঝিস না? এসব তোদের স্বামী স্ত্রী একান্ত ব্যক্তিগত ব্যাপার, এসব কি অন্য কাউকে বলতে হয়? কিন্তু আমি তো তোমাকেই বলছি মা, তুমি তো মা হও তাই না? তোমাকে তো বলতে কোনো সমস্যা নেই। বোকার মেয়ে আমার, এসব পড়বার নিজের বিষয় না। নিজেদের ঘরোয়া অনুভূতির কথা নিজেদের মধ্যেই রাখা ভালো, আর সেটা যদি হয় স্বামী স্ত্রীর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কিন্তু কোনো কিন্তু না, এখন রুমে যা। না আমি পারবো না। উনি জড়িয়ে ধরলে না আমার দম আটকে আসে, কেমন যেন লাগে। ওটাকে অনুভূতি বলে মা, ওটা তোর স্বামীর প্রতি গভীর টান। কিসের টান? ভালোবাসার টান। কিন্তু উনি তো আমাকে ভালোই বাসেন না। কে বললো ভালোবাসে না? ভালোবাসে দেখেই তো তোকে এত আকুল হয়ে জড়িয়ে ধরে। তাহলে আমি যে বলেছিলাম আমার একটা বাবু চাই, উনি উনি আমার কথা শোনেননি। তুই তো এখনো উপযুক্ত হোসনি। তোমাকে কে বলেছে মা? তুমি জানো আমাদের ফ্রেন্ড সার্কেলে 2-3টা মেয়ের এখন 2 বছর বাচ্চা আছে, কিন্তু আমারই বাচ্চা নেই। এবার আমি ওনার কাছে থেকে বাচ্চা চেয়েই ছাড়বো। আচ্ছা বাবা ঠিক আছে, চেয়ে নিস, এখন রুমে যা। ধ্যান মনে হয়ে আমার রুম থেকে আমাদের রুমে চলে এলো। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ পড়লো তের উপর। মিষ্টি একটা অপরাধ বোধ আর ভালোবাসা আমাকে আবার গ্রাস করে নিল। আমি উঠে গিয়ে এক টানে ওর হাতটা ধরে দেওয়ালের সাথে চেপে ধরলাম। তে চমকে উঠলো, ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই আম্মুকে তুমি কি বলেছো? তের বুক ডিপ ডিপ করছে। কই কিছু বলিনি তো। আমি ওর আরো কাছে ঘেঁষে কানের কাছে ফিসফিস করে বললাম, আম্মুর কাছে বাচ্চার কথা বলেছো তাই না? আম্মু কি বলেছে তোমাকে? তে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। মা আমাদের কি বাচ্চা নিতে বলেছে। মা তো নিজেই চায় যে আমাদের একটা ফুটফুটে বাবু হোক। কথাটা শুনে আমি থমকে গেলাম। মনের ভেতরে এতদিন ধরে পুষে রাখা সমাজের ভয়, লোকলজ্জার বয়সের ব্যবধানে যে দেওয়ালটা গড়ে তুলেছিলাম, সেটা যেন এক মুহূর্তেই ধসে পড়লো। আমি অবাক হয়ে বললাম, তুমি সত্যি বলছো? আম্মু নিজ থেকে বলেছে? তে ধীরে ধীরে চোখ খুলে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা নিজেই বলেছে। আমি এক গভীর নিঃশ্বাস নিলাম। ওর নিষ্পাপ ফর্সা মুখটার দিকে তাকিয়ে বুকটা এক অদ্ভুত ভালোবাসায় ভরে উঠলো। ওর থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে বললাম, জানোতে আমি শুধু সমাজের ভয় পিছিয়ে যেতাম। ভাবতাম সবাই কি বলবে, তোমাকে এত অল্প বয়সে বিয়ে করেছি, এত তাড়াতাড়ি আবার বাচ্চা নিয়েছি, সব করেছি, মানুষে কি বলবে, আম্মু মনে হয় আমার উপর রেগে যাবে। কিন্তু আজ যখন আম্মু নিজেই তোমাকে বলেছে, তখন আর কোনো বাধা আমি মানবো না। তে আমার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরলো। বাইরে তখন ফেব্রুয়ারি মাসের বসন্তের হালকা হিমেল হাওয়া বইছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে নীল পর্দাগুলো দোলাচ্ছে, কিন্তু আমাদের দুজনের মাঝের উত্তাপ ঘরের আবহাওয়াকে উষ্ণ করে তুলছে। জান, আমি একটা কথা বলতে চাই তোমাকে। অবশ্যই বলুন, কি বলতে চান? জান, আমি আমি সত্যি বাবা হতে চাই। আমার এই খাখা জীবনে তোমার আর আমার ভালোবাসার একটা ছোট্ট অংশকে নিয়ে আসতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে? তে কোনো কথা বলতে পারলো না। ওর উত্তর দেওয়ার প্রয়োজনও ছিল না, কারণ ওর ব্যাকুল চোখ দুটো আর আমার বুকে মাথা গুঁজে দেওয়ার ভঙ্গিটাই সব বলে দিচ্ছিল যে তে আমার কথায় রাজি। লজ্জাতে আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারলো না, এক ছুটে সোজা বারান্দায় চলে গেল। আমি ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটালাম। শার্টের উপরে দুটা বোতাম আলতো হাতে খুলতে খুলতে ধীরে ধীরে ওর পিছু পিছু বারান্দার দিকে পা বাড়ালাম। বারান্দায় দাঁড়িয়েতে ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল। ওর বুকটা দ্রুত ওঠানামা করছে, লজ্জার উত্তাপ পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। আমি এ সময় নষ্ট করলাম না, পেছন থেকে গিয়ে আলতো করে ওকে জড়িয়ে ধরলাম। ওর ঘাড়ে জমে থাকা খোলা চুলগুলো এক হাতে সরিয়ে নিয়ে আমার মুখটা গুজে দিলাম ওর উষ্ণ ঘাড়ে। আমার দুটো হাত আলতো করে এসে থামলো তের ওই বুকের দুই পাশে। তে ব্যথার লজ্জায় একটু কুকড়ে উঠে চাপা আর্তনাদ করলো। কি হলো জান?
আপনি কাল রাতে আমার বুকের এখানে এভাবে চাপ দিয়ে ধরেছিলেন, যার কারণে আমার ব্যথা এখনো আছে। একটু অপরাধ বোধ নিয়ে মায়াবী স্বরে বললাম, আই এম সরি জান। আমি আসলে তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, তো এর জন্য বুঝতে পারিনি। আই এম সরি জান। আমি কি তোমাকে এখানে ম্যাসাজ করে দিব? আপনি এখানে? আমি বাঁকা হেসে ওর কোমরটা আরেকটু শক্ত করে চেপে ধরে বললাম, কেন আমি পারবো না? আমার বুকে আমি ছুতে পারবো না? আমার বুকে আমি আদর করতে পারবো না? তোমার শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করতে আমি পারবো না? তে খুব নিচু স্বরে লজ্জায় মেশানো গলায় বলল, আপনি সবকিছুই পারবেন। আপনিই তো ছুবেন। আমার শরীরের সবকিছু ছোঁয়ার শুধু আপনারই অধিকার আছে। আমি বুকের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলাম। তাহলে এবার আমার দিকে ঘোরো। তে ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো। লজ্জায় চোখ দুটো শক্ত করে বুজে রেখেছে। আমার দিকে তাকাতেই পারছে না পাগলিটা। আমি একটু মুচকি হাসলাম। আজকে যা হতে চলেছে, এরপরেই বিচ্ছি বউটা আমার সামনে মুখ দেখাবে কি করে, সেটা নিয়ে আমি ভাবছি। আমি আর দেরি না করে ওর শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দিলাম। এক নজর তাকাতেই বুকটা ধক করে উঠলো। ওর ব্লাউজের প্রথম দুটো হুক খুলে দিতেই উন্মুক্ত হলো ওর বুকের আকর্ষণীয় ভাঁজ। উফ, আমার যেন এখনই মাতাল করে তুলছিল। এই প্রথম আমি ওর কাছে এসে এত মুক্তভাবে ওর এই রূপটা দেখছি। নিজেকে ধরে রাখাটা অসম্ভব হয়ে পড়ছিল। মনে হচ্ছিল এখনই মুখটা ওখানে ডুবিয়ে দিই। যে কোনো সাধারণ পুরুষ একটা মেয়ের এমন রূপ দেখলে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। আর সে জায়গায় তো তে আমার বিবাহিতা স্ত্রী, যার উপর আমার পূর্ণ অধিকার আছে। 3 নম্বর হুকটাও খুলে ফেললাম। ও যেন ব্যথা না পায়, তাই প্রথমবার খুব আলতো করে ওর বুকে আমার ঠোঁট ছোঁয়ালাম। আমার ঠোঁটের প্রথম স্পর্শ পেতেই তে কেঁপে উঠলো। অজান্তে আমার চুলে ওর হাত চলে গেল। আমি ধীরে ধীরে হাত দিয়ে স্পর্শ করতে লাগলাম। ও নিজেকে সঁপে দিচ্ছে দেখে আমার নিজের মনের ভেতরে নেশাটা আরো গাঢ় হয়ে উঠলো। মনে হচ্ছিল আজ রাতে এই পিচ্ছিটাকে বুকের ভেতরে আগলে রাখবো, এক মুহূর্তের জন্য ছাড়বো না। জান, তুমি একটু দাঁড়াও, আমি মাসাজ অয়েলটা নিয়ে আসছি। আমাদের বারান্দায় চমৎকার একটি বেতের সোফা আছে। আমি রুম থেকে অয়েলটা নিয়ে আসলাম। জান, তুমি এখানে একটু শোবে? আচ্ছা থাক, আমি তোমাকে শুয়ে দিচ্ছি। বলেই থেকে আলতো করে কোলে তুলে নিয়ে বেতের সোফায় শুয়ে দিলাম। আমি ওর গায়ের কাছে হাঁটু বেড়ে বসলাম। ওর ব্লাউজের বাকি হুকগুলো খুলে ফেললাম। আমার তৃষ্ণার্ত চোখের সামনে তখন উন্মুক্ত ওর পুরো রূপ। মনে মনে বলে উঠলাম, তুই এত সুন্দর কেন? মাশাআল্লাহ। নিজের আবেগ খুব কষ্ট করে চেপে রেখে হাতে তেল মেখে নিলাম। আজ আর এই পিচ্ছি বউটার রক্ষা নেই। তেল মাখানো হাত দুটো ওর উন্মুক্ত বুকে ছড়িয়ে দিতেই তেল লজ্জায় চোখ দুটো আর খুলতেই পারলো না। ও যদি তখন দেখতো আমি নিঃস্বার্থ চোখে কিভাবে ওর এই বুকের দিকে তাকিয়ে আছি, তবে একজন পুরুষের কামনাময় ভালোবাসার গভীরতা বুঝতে ওর বাকি থাকতো না। আমি আলতো হাতে ম্যাসাজ করে দিলাম, আর মাঝে মাঝে ওর নরম বুকে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। টের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠলো। ও যেন এক নতুন অনুভূতির জগতে হারিয়ে যাচ্ছিল। কি হলো জান, খারাপ লাগছে তোমার? তে কোনো কথা বললো না। হুট করে উঠে বসে আমাকে 2 হাতে জড়িয়ে ধরে আমার মাথাটা নিচু করে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট শক্ত করে চেপে ধরলো। তে চোখের ব্যাকুলতা নিয়ে ফিসফিস করে বলল, আমি আজ আপনার সেই গভীর ভালোবাসা চাই। আমাকে পূর্ণ করে দিন। আজকে আমায় খুব ভালোবাসুন, যাতে আমার দেহের প্রতিটা ভাঁজে আপনার স্পর্শ লেগে থাকে। আপনার নিজের বউকে আজ রাতে একদম সুখী করে দিন প্লিজ। কথাগুলো বলতে বলতে তের চোখ দিয়ে এক ফোঁটা আনন্দের জল গড়িয়ে পড়লো। আমি আর কথা বলার মোড়ে ছিলাম না। ওকে সাথে সাথেই কোলে তুলে নিলাম। ওর ঠোঁটে ঠোঁট রেখে কিস করতে করতে রুমে এনে বিছানায় শুয়ে দিলাম। উত্তেজনায় নিজের শার্টটা খুলে একপাশে ছুঁড়ে ফেলে দিলাম। তে আমার খালি বুকের দিকে তাকে একটা বড় ঢোক গিলল। আমার চোখে তখন এক অদ্ভুত নেশা। এক ঝাটকে ওকে বস্ত্রবিহীন করে ফেললাম। তে লজ্জায় কুকড়ে যাচ্ছিল, কিন্তু ওকে এই রূপে দেখে আমি আরো বেশি উন্মাদের মতো হয়ে গেলাম। ওকে শুয়ে দিয়ে ওর নরম বুকে মুখ গুজে দিলাম। অল্প স্পর্শেতে ব্যথার সুখে মৃদু শব্দ করে উঠল। ওর এই মিষ্টি আওয়াজে আমাকে আরো ব্যাকুল বানিয়ে দিল। আমি ওর বুকে, ঘাড়ে, পেটে কামড়ার চুমুর দাগ একে একে দিতে লাগলাম। তে আমার চুল খামচে ধরে সে সুখ সহ্য করছিল। অসহ্য কামনায় আমি নিজেকে সম্পূর্ণ বস্ত্রবিহীন করে ফেললাম। আমাকে অবস্থায় জীবনে প্রথমবার দেখে টের চোখ যেন আমার সারা শরীর আটকে গেল। আমি আবার ওর উপর ঝুঁকে পড়লাম। হুট করে দিয়ে আমাকে হালকা ধাক্কা দিয়ে নিজে শুয়ে দিয়ে আমার উপরে উঠে বসলো। আমার বস্ত্রবিহীন শরীর আর ওর বস্ত্রবিহীন শরীর যখন একসাথে মিশে গেল, আমার সারা শরীর উত্তেজনায় গরম হয়ে গেল। তে আমার দিকে ঝুঁকে আসায় ওর বুক আমার বুকের সাথে মিশে গেল। ও আমার ঠোঁটে ঠোঁট রেখে গভীর কিস করতে লাগলো। আমি ওর উন্মুক্ত কোমর 2 হাতে চেপে ধরে ওকে নিজের গভীর টেনে নিলাম। তে আমার কানে কানে ফিসফিস করে বলল, আপনি এত সুন্দর কেন? এভাবে আপনাকে প্রথম দেখে পাগল হয়ে যাচ্ছি আমি। আমিও তোমাকে এভাবে প্রথম দেখছি জান। তুমি এত নরম কেন জান? তে লাজুক হাসলো। ও
আমার গলায় চুমু খেতে খেতে নিচের দিকে নেমে যেতে লাগলো। আমি নিজেকে সামলাতে পারলাম না। এক ঝাটকায় ওকে আমার নিচে শুয়ে দিয়ে গভীর আবেগে আমরা শারীরিক মিলনে আবদ্ধ হলাম। প্রথমবার হওয়ায় তের খুব লাগছিল। ও 2 হাতে বালিশ খামচে ধরে মৃদু চিৎকার করে উঠল, যা আমাকে আরো বেশি উত্তেজিত করে তুলছিল। আমি গতির তীব্রতা বাড়িয়ে দিলাম। তে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওর চোখের কোণে দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তাও আমি থামতে পারছি না। জান, তোমার কি কষ্ট হচ্ছে? তে আমাকে আঁকড়ে ধরলো। আমি আমি আর সহ্য করতে পারছি না। জান, প্লিজ একটু সহ্য করো, প্লিজ। আর কিছু করবেন না, আমার খুব পেইন হচ্ছে। আই এম সরি জান, আমি নিজেকে আর সামলাতে পারছি না। তে আমার পিঠ শক্ত করে খামচে ধরে রইল। আমাদের আবেগের গভীরতা এত বেশি ছিল যে টের নখ দিয়ে আমার পিঠ ছিলে রক্ত বেরিয়ে আসছিল। তবুও আমরা কেউ সেটা টের পাইনি। বিয়ের 5 মাসের মাথায় যে এমন অনাবিল পূর্ণতা পাবো তা কল্পনার বাইরে ছিল। ধীরে ধীরে তার শরীরটা নিস্তেজ হয়ে গেল। আমি নিজেকে খুব কষ্টে সামলে নিয়ে ওর উপর থেকে উঠে দাঁড়ালাম। পাশে থেকে টিস্যু নিয়ে কিছুটা নিজেকে ফ্রেশ করলাম, তারপর তেকেও করিয়ে দিলাম। ওই অবস্থাতেই তেকে কোলে তুলে নিলাম। ওর খালি বুক আমার খালি বুকের সাথে মিশে রইল। ওয়াশরুমে নিয়ে ওকে শাওয়ারের নিচে দাঁড় করালাম। ওয়াশরুমে ঝর্ণার পানির দ্বারায় ভিজে যাওয়া তেকে দেখে আমার ঘোর যেন কাটছিলই না। আমি ওকে আবার আমার বুকের সাথে একটানে মিশে নিলাম। ঝর্ণা ছেড়ে দিয়ে ওর ভেজা ঠোঁটে বুকে মুখ ঢুকিয়ে দিলাম। এর মধ্যেও সেই নেশার ঘোর লেগেছিল। আমার এই ভালোবাসার অত্যাচার ওর ভীষণ ভালো লাগছিল। পানির ধারার নিচে দাঁড়িয়ে আমরা আবার সেই শারীরিক মিলনে লিপ্ত হলাম। আমি বারবার নিজের উপরে নিয়ন্ত্রণ হারাচ্ছিলাম। ওর ফর্সা গলায় আর বুকে ইচ্ছা মতো ভালোবাসার কামড় বসিয়ে দিতে লাগলাম। আর আমার পিচ্চি বউটা কোনো আপত্তি না করে পরম তৃপ্তিতে আমাকে নিজের মাঝে বিলে দিতে থাকলো।